नमस्कार दर्शक बंधुरा आमी नीता तोमादेर काछे चले एसेछि नतून एकटा भिडियो निये। आज आमी एमन एकटा जायगाय एसेछि जे जायगार साथे जुड़े आछे श्री रामकृष्णदेव मा शारदामणि और स्वामी विवेकानंदेर नाम। तोमरा निश्चयई बुझेई गेछो आमी चले एसेछि प्रसिद्ध तीर्थस्थान बेलूर मठे। এই বেলুর মঠ হলো স্বামী বিবেকানন্দ কর্তৃক প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ মিশনের প্রধান কার্যালয়। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলার বেলুর অঞ্চলে হুগলি নদীর পশ্চিম তীরে বেলুরের অবস্থান। আমার এই ভিডিওটা থেকে তোমরা জানতে পারবে কিভাবে বেলুর মঠে এসে পৌঁছবে, এই মঠের টাইমিং কি, ভোগ প্রসাদ পাবার নিয়মগুলি কি কি, ভোগ প্রসাদ পাবার জন্য কুপন মূল্য কত, আর বাড়িতে যদি ভোগ প্রসাদ নিয়ে যেতে চাও তাহলে পার্সেল করার নিয়মটাই বা কি, সেগুলো সবই তোমরা আমার এই ভিডিওটা থেকে জানতে পারবে। আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের যা যা জিজ্ঞাসা আছে তার সব উত্তর পেয়ে যাবে। তাহলে চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করি। শুরুতেই বলে দিই তোমরা কিভাবে বেলুর মঠে পৌঁছাবে। যদি তোমরা হাওড়া থেকে আসতে চাও তাহলে বেলুর স্টেশনে নেমে সেখান থেকে একটা রিক্সা বা অটো ধরে বেলুর মঠের গেটের সামনে পৌঁছে যাবে। আর যদি বাসে করে আসতে চাও তাহলেও কিন্তু বেলুর মঠের গেটের সামনেই নামিয়ে দেবে। তবে সবচেয়ে কমফোর্টেবল জার্নি হলো যদি তোমরা মেট্রো করে আসতে পারো। মেট্রো করে এসে সোজা তোমরা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে এসে নামবে। মেট্রো স্টেশন থেকে বেরিয়েই তোমরা দক্ষিণেশ্বর মন্দির যাবার জন্য যে স্কাইওয়াক আছে সেই স্কাইওয়াক দিয়ে সোজা দক্ষিণেশ্বর মন্দিরের গেটের সামনে পৌঁছে যাবে। দক্ষিণেশ্বর মন্দিরের পাশ দিয়ে ফেরিঘাটে যাওয়ার রাস্তা ধরে তোমরা গঙ্গার ওপর দিয়ে লঞ্চে করে বেলুর মঠ পৌঁছে যেতে পারো। আর না হলে রানী রাসমণি স্কাইওয়াকের নিচ দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেখান থেকেই তোমরা পেয়ে যাবে অটো। বেলুর মঠের গেট পর্যন্ত অটো ভাড়া লাগে 15 টাকা মাথা পিছু। অটো করে বেলুর মঠের গেট পর্যন্ত পৌঁছতে সময় লাগে 20 মিনিট। আমরা চলে এসেছি বেলুর মঠের গেটের সামনে, এখানেই অটো আমাদের নামিয়ে দিয়েছে। তোমরা যদি ফেরিঘাটের দিকে রাস্তা দিয়ে আসো তাহলে কিন্তু 2-3 মিনিট হেঁটে তবেই বেলুর মঠের গেটের সামনে পৌঁছতে পারবে। আর যদি অটো বা বাসে আসো তাহলে ডাইরেক্ট এই বেলুর মঠের গেটের সামনেই তোমাদের নামিয়ে দেবে। এবার গেটের মধ্যে দিয়ে আমরা ভেতরে যাই চলো। বেলুর মঠের গেটের মধ্যে দিয়ে ঢুকেই বাঁ দিকে রয়েছে রামকৃষ্ণ মিশন সারদা পীঠ। এখানে নানা রকম বইপত্র, ছবি, ধূপকাঠি এইসব কিনতে পাওয়া যায়। তারপর সোজা রাস্তা ধরে একটু এগোলেই তোমরা ডান দিকে দেখতে পাবে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির। এটি এখন বন্ধ রয়েছে, আমি বাইরে থেকেই পুরোটা তোমাদের দেখাচ্ছি। দেখো কি সুন্দরভাবে সাজানো রয়েছে। বেলুর মঠের গাড়ি ছাড়া এখানে কিন্তু অন্য কোনো গাড়ি প্রবেশ করতে পারবে না। গাড়ির পার্কিং লটটা হলো জিটি রোড বেলুর বাস স্ট্যান্ডের কাছে, ওইখানে তোমাদের গাড়ি পার্কিং করতে হবে। যেখানে আমাদের অটো নামিয়ে দিয়েছিল সেখান থেকে মূল মন্দির অবধি যেতে কিন্তু প্রায় 15 মিনিট হাঁটতে হবে, তারপর সেখানে পৌঁছতে পারবে। এবার তোমাদের আমি বেলুর মঠের টাইমিংটা বলে দিচ্ছি। এপ্রিল টু সেপ্টেম্বর সকাল 6:30 থেকে 11:30 পর্যন্ত খোলা থাকে, আর বিকেলে 4টে থেকে 9টা পর্যন্ত। আর অক্টোবর টু মার্চ সকাল 6:30 থেকে সকাল 11:30 আর বিকেল 3:30 থেকে 8:30 পর্যন্ত খোলা থাকে। এবার আমরা চলেছি রামকৃষ্ণ সংগ্রহ মন্দিরের পাশ দিয়ে। সামনের দিকে আর 2 মিনিট হাঁটার সাথে সাথেই পেয়ে গেলাম বেলুর মঠের প্রধান ফটক। এবার এই গেটের মধ্যে দিয়ে আমরা ভেতরে ঢুকে যাচ্ছি। এই গেটের মধ্যে দিয়ে ঢোকার পর 2-3 মিনিট হাঁটলেই তোমরা পেয়ে যাবে বেলুর মঠের মূল মন্দির। 1929 সালের 13ই মার্চ এই বেলুর মঠের প্রধান মন্দিরের গোড়াপত্তন হয়। মন্দিরের বাইরের চত্বরে ছবি তোলার অনুমতি পেলেও মন্দিরের মধ্যে কিন্তু কোনো ভিডিও করা বা ছবি তোলার অনুমতি দেওয়া হয় না। মন্দিরের পরিবেশটা ভীষণই শান্ত ও সুন্দর, তাই মানুষ শান্তির খোঁজে দেশ দেশান্তর থেকে বারবার এখানে চলে আসেন। এই গেটের ভেতর দিয়ে ঢুকে বাঁ দিকে গেলেই একটা অফিস রয়েছে, সেই অফিসে গিয়ে প্রসাদের জন্য কুপন নিতে হয়। এই দেখো, এইটা হচ্ছে ভোগ প্রসাদের কুপন, আর তার সাথে ঠোঙায় করে দেওয়া হয়েছে বাতাসা প্রসাদ। এখানে মঠের ভেতর মন্দিরে ঢোকার আগে জুতো জমা রাখতে হয়, কিন্তু আমরা যখন পৌঁছেছিলাম তখন মন্দির বন্ধ হওয়ার টাইম হয়ে গিয়েছিল।
তাই আমরা মন্দিরের বাইরে জুতো খুলে রেখে ভিতরে ঢুকেছিলাম। চারিদিকটা এত সুন্দর, শান্ত, নিরিবিলি যে মনের মধ্যে একটা অদ্ভুত প্রশান্তি হয়েছিল। মা শারদা সদাব্রত ভবনে ভোগ প্রসাদ খাওয়ার ব্যবস্থা আছে। ওই ভবনে যাওয়ার আগে মন্দির দর্শন কমপ্লিট করে নিতে হবে, না হলে কিন্তু মন্দির বন্ধ হয়ে গেলে আর ওই দিকে যাওয়া যাবে না। ভোগ প্রসাদ খেতে যাওয়ার আগেই কিন্তু জুতো জমা থাকলে সেটা সংগ্রহ করে নিতে হবে, না হলে মন্দির বন্ধ হয়ে যায় 11:30টায়। 4টের আগে কিন্তু আর মন্দিরে প্রবেশ করা যাবে না। মঠ বন্ধ থাকাকালীন তোমরা জিটি রোডের কাছে মঠের বিশ্রামাগারে নিবেদিতা কটেজে থাকতে পারবে। এবার আমরা চলেছি প্রসাদ হলের দিকে। প্রসাদ হলের দিকে কোন রাস্তা ধরে তোমরা যাবে সেটা মঠের ভলেন্টিয়াররা তোমাদের বলে দেবে। ওনারাই সাহায্য করে দেন যে তোমরা কিভাবে যাবে। গঙ্গার ধারে এই অপূর্ব জায়গাটায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেই মনটা ভরে যাবে। আমিও বেশ কিছুক্ষণ গঙ্গা দর্শন করার পর তারপর গেলাম ভোগ প্রসাদ খাওয়ার জন্য। গঙ্গার ধার বরাবর এই রাস্তাটা সোজা চলে গেছে প্রসাদ হলের দিকে। আমরা এখন সেই দিকেই এগিয়ে চলেছি। এখানে প্রসাদ গ্রহণের কুপনের জন্য কত টাকা লাগে সে বিষয়ে তোমাদের কিছু বলে দিই। প্রসাদ গ্রহণের জন্য এখানে কিন্তু নির্দিষ্ট কোনো মূল্য নেই। এখানে ডোনেশন হিসেবে সেটা দিতে হয়। তুমি তোমার ইচ্ছে মতো কিছু টাকা এখানে ডোনেশন দিতে পারো। আমরা এখানে 51 টাকা দিয়ে 3 জনে ভোগ প্রসাদ পেয়েছিলাম। প্রসাদ হলের দিকে যাওয়ার সময় ডান দিকে দেখো পুরুষ মহিলা উভয়ের জন্যেই সুন্দর টয়লেটের ব্যবস্থা রয়েছে। মূল মন্দির থেকে বেশ কিছুটা হাঁটার পর তবেই কিন্তু আমরা পৌঁছতে পারবো প্রসাদ হলের কাছে। আমরা পৌঁছে গেছি প্রসাদ হলের ভেতর। এখানে দেখো সারি সারি চেয়ার টেবিল পাতা রয়েছে, আর তার সাথে একটা করে থালা আর গ্লাস দেওয়া রয়েছে প্রসাদ খাওয়ার জন্য। এখানে প্রায় 5000 লোক একসাথে প্রসাদ খেতে পারবে। যে থালা ও গ্লাসটা দেওয়া রয়েছে সেগুলো কিন্তু ভীষণই পরিষ্কার, আর গ্লাসের মধ্যে জলও দেওয়া রয়েছে। বেলুড় মঠে ভোগ প্রসাদের নিয়মের কিন্তু কিছু পরিবর্তন হয়েছে। কিছুদিন আগেও বুফে সিস্টেমে ভোগ প্রসাদ বিতরণ করা হতো, কিন্তু এখন পংক্তিতে বসিয়ে এইভাবে দেখো প্রসাদ বিতরণ করা হচ্ছে। যে খিচুড়িটা পাতে দেওয়া হচ্ছে সেটা কিন্তু একদম গরম আগুন। অনেকে দেখলাম এই গরম খিচুড়ি খাওয়ার জন্য সঙ্গে চামচ নিয়ে এসেছেন। খিচুড়ির সাথে দেওয়া হচ্ছে গরম তরকারি। এখানে খিচুড়ি 2বার করে সার্ভ করা হয় এবং জলটাও কিন্তু 2বার করেই দিয়ে গেছে। খিচুড়ির স্বাদ ছিল অত্যন্ত সুস্বাদু এবং তার সাথে তরকারিটার স্বাদও কিন্তু দারুণ ছিল। তোমরা যদি বাড়ির জন্য খিচুড়ি পার্সেল করে আনতে চাও তাহলে পাশেই একটা কন্টেনার রেখে দেবে। ওনারা প্রথমবার কিন্তু খিচুড়ি দেবেন না, দ্বিতীয়বার যখন তোমাদের খিচুড়ি সার্ভ করতে আসবে তখন কিন্তু ওই কন্টেনারের মধ্যে ওনারা খিচুড়ি তরকারি সবই দিয়ে দেবেন। খিচুড়ি তরকারি খাবার পর চাটনি আর পায়েস খেলাম। পায়েসটার স্বাদও কিন্তু খুবই ভালো ছিল। খাবার পর এবার হাত ধোয়ার পালা। দেখো সারি সারি দূরে কল লাগানো রয়েছে লাইন দিয়ে, সেখানে অনেক লোক একসাথে হাত ধুতে পারবে। এখানে হাত ধোয়ার পর সোজা মন্দির থেকে বেরিয়ে যাওয়ার একটা রাস্তা রয়েছে, সেই দিক দিয়েই বেরিয়ে যেতে হবে। এখন আর মূল মন্দিরের দিকে কিন্তু যাওয়া যাবে না। প্রসাদ গ্রহণের পর এবার আমরা মন্দির চত্বর থেকে বেরিয়ে যাব। এইটাই হলো বেরিয়ে যাওয়ার জন্য গেট। এইখান দিয়ে প্রসাদ গ্রহণ করে সবাইকে বেরিয়ে যেতে হয়। প্রসাদ খাওয়া কমপ্লিট করে আমরা মন্দির থেকে এবার বেরিয়ে যাচ্ছি। মঠ থেকে বেরোনোর পর বাইরে দেখবে বেশ কিছু জিনিসপত্র বেচাকেনা হচ্ছে। তোমরা দরকার মতো সেখান থেকে জিনিস কিনতে পারো। তারপর সোজা হেঁটে গেলে সেই মন্দিরে ঢোকার যে গেটটা দিয়ে আমরা ঢুকেছিলাম সেই গেটটা পড়বে। এখন আমরা হেঁটে যাচ্ছি গেটের দিকে। খুবই গরম পড়েছে আজ, ভীষণই গরম। তাই মঠের ভেতর থেকে বেরিয়ে আইসক্রিম খাওয়ার লোভটা সামলাতে পারলাম না। এই গরমে আইসক্রিমটা আমাদের কাছে জাস্ট অমৃত বলে মনে হচ্ছিল। আইসক্রিম খাওয়া শেষ করে আমরা আবার পৌঁছে গেছি বেলুড় মঠের গেটের সামনে, যেখানে আমরা এসে নেমেছিলাম অটো থেকে। আবার এখানে রয়েছে অটো স্ট্যান্ড। এই অটো স্ট্যান্ড থেকে তোমরা পেয়ে যাবে দক্ষিণেশ্বর যাওয়ার অটো। ঠিক গেটের উল্টো দিকেই দেখো। বেলুড় মঠ থেকে অটো করে আমরা পৌঁছে গেলাম দক্ষিণেশ্বরে। সেখান থেকে আবার মেট্রো ধরে
ফিরলাম বাড়ি। ফ্রেন্ডস, কেমন লাগলো এই ভিডিওটা তোমাদের? আমি যতটা সম্ভব চেষ্টা করেছি এই বেলুড় মঠের সমস্ত ইনফরমেশন তোমাদের দেবার। যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক শেয়ার করে দিও। আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কিন্তু পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, তাহলে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।